ট্রান্সফরমারে দুই ধরনের টেস্ট হয়, আমরা দুই ধরনের টেস্ট করছি, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা শর্ট সার্কিট টেস্ট। এগুলো যদি আমরা শর্ট এক্সপ্লেন করি, তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা যে পাওয়ারটা পাই সেটা হচ্ছে ট্রান্সফরমারের কোর লসকে ইন্ডিকেট করে, যদিও এর মধ্যে সামান্য পরিমাণ কপার লস থাকে। তো ওপেন সার্কিট করার সময় আমরা কি করি? ওপেন সার্কিট টেস্ট করার সময় আমরা ট্রান্সফরমারে এক সাইড ওপেন রাখি। ওপেন থাকার কারণে কি হয়, তাতে ফুল কারেন্টটা ফ্লো হতে পারে না, রেটেড কারেন্ট ফ্লো হয় না। তো কারেন্ট যেহেতু কম থাকে, তাহলে আই স্কোয়ার আর লসও কম। এই জন্য ওপেন সার্কিটের মধ্যে ওয়াটমিটারে যে পাওয়ারটা আমরা দেখতে পাই, সেখানে যদিও কিছু কপার লস থাকে, সেটার মান কি নেগলিজিবল। ঠিক আছে। এই যেখানে বলা আছে কারেন্টটা কি হয়, জাস্ট 2 থেকে 5% কারেন্ট ফ্লো হয় রেটেড কারেন্টের। এই জন্য ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা যে পাওয়ার ভ্যালুটা পাই সেটা ফুললি কি আমরা কোর লস বলতে পারি। ঠিক আছে। আচ্ছা। এবং ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা আর কি পাই? ওপেন সার্কিট ভোল্টেজ পাই, ওপেন সার্কিট কারেন্ট পাই। তো ওপেন সার্কিট পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট এগুলাকে ইউজ করে এই ফর্মুলা গুলা দিয়ে আমরা কি পাই? কোর লস রেজিস্ট্যান্স এবং ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, এই দুইটা ভ্যালু আমরা বের করতে পারি। যখন আমরা কোর লস রেজিস্ট্যান্স, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স পেয়ে যাই, তখন আমরা কি বের করতে পারি? কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। অর্থাৎ ট্রান্সফরমারের কোর লস, ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কোর লস জানতে পারি, কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট জানতে পারি, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট জানতে পারি, কোর লস রেজিস্ট্যান্স জানতে পারি, ম্যাগনেটাইজিং রেজিস্ট্যান্স জানতে পারি। অর্থাৎ এই চিত্রে এখানে যা যা টার্ম দেওয়া আছে, ওপেন সার্কিট টেস্ট করার পরে আমরা এই সবগুলা টার্ম বের করতে পারবো। তারপর ট্রান্সফরমারে আরেকটা টেস্ট আছে যেটা শর্ট সার্কিট টেস্ট। সেখানে আমরা কি করি? ট্রান্সফরমার এক সাইড শর্ট করে রাখি। আর ওপেনের ক্ষেত্রে কি, এই সাইডটা জাস্ট ওপেন থাকে। আর আমি কি পাই? আমি একটা শর্ট সার্কিট পাওয়ার পাই, একটা শর্ট সার্কিট কারেন্ট পাই, একটা ভোল্টেজ পাই। তাইলে আমি যে এখানে ওয়াটমিটারের যে পাওয়ারটা পেলাম, সেটা দিয়ে কি পাওয়ার নির্দেশ করে? শর্ট সার্কিট টেস্টে পাওয়ারটা হয় ট্রান্সফরমারের কপার লস। কারণ শর্ট সার্কিটের রেটেড কারেন্ট ফ্লো করি আমরা। যেহেতু শর্ট, রেটেড কারেন্ট ফ্লো করার জন্য এখানে আমাকে ফুল ভোল্টেজ সাপ্লাই দিতে হয় না। এখানে রেটেড ভোল্টেজের আমি মনে করো 5 থেকে 10% ভোল্টেজ দিলেই রেটেড কারেন্ট ফ্লো হয়ে যায়। তো আমরা জানি কোর লসটা ডিপেন্ড করে ভোল্টেজের উপর। ঠিক আছে। যেহেতু এখানে ফুল ভোল্টেজ অ্যাপ্লাই হয় নাই, তাহলে এই ওয়াটমিটারে যে পাওয়ার লসটা দেখাবে সেটা কি না, সেখানে কোর লসের মান অনেক কম আছে। এটা আহ, এটার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ যে লসটা এই ওয়াটমিটার দেখাচ্ছে সেটা হচ্ছে কি? কপার লস। এই জন্য শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা যে লস পাই সেটা হচ্ছে কপার লস। আর শর্ট সার্কিট টেস্টে আমরা আর যে ভ্যালু পাই সেটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। এই তিনটা টার্ম ইউজ করে আমরা কি বের করতে পারি? আমরা ট্রান্সফরমারের সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ রিঅ্যাকট্যান্স এবং শর্ট সার্কিট যে পাওয়ার ফ্যাক্টর, সেই টার্মটা আমরা বের করতে পারি। অর্থাৎ এই চিত্রে যেই যে টার্মগুলো দেখা যাচ্ছে, ভিএসসি, আইএসসি, আর ইকিউ ওয়ান, এক্স ইকিউ ওয়ান, জেড ইকিউ ওয়ান, এই টার্মগুলো আমরা বের করতে পারি। এখন কথা হচ্ছে, তুমি যে বের করতেছো এটা কোন সাইডের সাপেক্ষে বের করতেছো? টেস্ট তুমি যেই সাইডে করতেছো সেই সাইডের সাপেক্ষে তুমি কি পাবা? ভ্যালুগুলা পাবা। তুমি যদি ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ করো এবং সেটা যদি প্রাইমারি থাকে, তাহলে তুমি প্রাইমারি সাপেক্ষে ভ্যালুগুলা পাচ্ছ। আবার শর্ট সার্কিট টেস্ট তুমি যদি লো ভোল্টেজ সাইডে করো, ঠিক আছে, লো ভোল্টেজ সাইডে মিটার গুলো কানেক্ট করা থাকে, তাহলে তুমি লো ভোল্টেজ সাইড যদি প্রাইমারি থাকে, প্রাইমারি সাপেক্ষে পাচ্ছ। তো ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে গেলে এই ডাটাগুলো দিয়ে আমাকে খেয়াল রাখতে হবে কি? খেয়াল রাখতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট তো আর দুই সাইডের সাপেক্ষে একসাথে আঁকা যায় না। যে কোনো এক সাইডের সাপেক্ষে আঁকা যায়, হয় প্রাইমারি সাপেক্ষে না হয় সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে যেই ডাটাগুলা সেকেন্ডারি সাপেক্ষে আছে, ওগুলাকে আমি প্রাইমারি যদি কনভার্ট করি, তাহলে প্রাইমারি সাপেক্ষে আঁকতে পারবো। ঠিক একইভাবে যেই ডাটাগুলো সেকেন্ডারি সাপেক্ষে আছে, ওগুলাকে প্রাইমারিতে কনভার্ট করলে প্রাইমারি সাপেক্ষে আমি কি করতে পারবো? ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে পারবো। তো এখানে একটা ম্যাথ করা আছে, এটা আমরা ক্লাসে করছিলাম। ওপেন সার্কিট টেস্টে তিনটা ডাটা, শর্ট সার্কিট টেস্টে তিনটা ডাটা। এটাকে আমরা ক্যালকুলেট করে করে ফাইনালি কি পাই? একটা থেকে আমরা পাই RC1 XM1। অর্থাৎ ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কোরলেস রেজিস্ট্যান্স আর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স পাই। তো এটা দেখো, এটা আমরা যে ডেটা দেওয়া আছে সেই ডেটা আছে সেকেন্ডারি সাইডের সাপেক্ষে, আমরা পাইছিলাম 2 এর সাপেক্ষে। সেটাকে কনভার্ট করে আমরা কি নিয়ে আসছি? প্রাইমারি সাপেক্ষে নিয়ে আসছি। আবার শর্ট সার্কিট থেকে যে ডেটা সেটা ক্যালকুলেট করে আমরা পাইলাম প্রাইমারি সাপেক্ষে, এটাকে কনভার্ট করে আমরা এবার সেকেন্ডারি সাপেক্ষে নিয়ে গেছি। দুই দিকের সাপেক্ষে আমি যখন এই দুইটা ডাটা আমার হাতে থাকবে, তখন আমার কাছে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা কোনো বিষয় না। কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট হয় প্রাইমারি সাপেক্ষে আঁকতে হয়, নয় সেকেন্ডারি সাপেক্ষে। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রাইমারি সাপেক্ষে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এইখানে আমি যে আরসির মান বসাবো, এটা কি বসাইতে হবে? RC1 বসাইতে হবে। RC1 এর যে বলো 16.952, সেটা আমি এখানে বসাইছি। ঠিক আছে। যদি সেকেন্ডারি সাপেক্ষে হইতো তাহলে কি এখানে 60.951 বসালে হতো? তখন আমার এই RC2টা বসাইতে হইতো, তখন আমি এখানে বসে দিতাম 169.52। ঠিক আছে।
তো এটা একটু খেয়াল রাখতে হবে ওপেন সার্কিট শর্ট সার্কিটের ম্যাথে যখন RC1 XM1 RAQ1 XCQ1 এগুলো বের হবে কোন সাইডের সাপেক্ষে তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে সেটা মাথায় রেখে সেগুলাকে কি করতে হবে A² দিয়ে হয় গুণ করতে হবে না হয় ভাগ করে ওই সাইডে কনভার্ট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে। তো এই একটা ম্যাথে যদি ভালো করে করো তাহলে এগুলো কোনো বিষয় না। এবং চ্যাপম্যানের দুইটা তিনটা ম্যাথ আছে এক্সাম্পলে এই ওপেন সার্কিট শর্ট সার্কিটের এই এক্সাম্পলের ম্যাথ গুলো জাস্ট প্র্যাকটিস করে তুমি আবার মিলাই নিতে পারো যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। এখানেও কিছু এক্সাম্পল দেওয়া প্র্যাকটিস দেওয়া আছে এগুলো ট্রাই করতে পারো। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে এমন একটা টার্ম, এটা হচ্ছে যত কম তত ভালো। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে কোনো একটা মেশিনে নো লোড চলতেছে, কোনো লোড নাই, সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ পাওয়া যাচ্ছে এখন সেটা। আরেকটা হচ্ছে কোনো একটা মেশিনে, ওই সেম মেশিনে তুমি এখন লোড কানেক্ট করছো, তখন তার ভোল্টেজ কত পাওয়া যাচ্ছে। এই যে দুইটার মধ্যে যে পার্থক্য, কোনো লোড না থাকলে মেশিনের টার্মিনালে আউটপুটে কতটুকু ভোল্টেজ পাওয়া যায়, লোড কানেক্ট দিলে কতটুকু ভোল্টেজ পাওয়া যায়, এই দুইটার যে পার্থক্য, সেইটাকে যখন আমরা একটা পার্থক্যকে আবার একটু রেশিও আকারে প্রকাশ করি সেটাকে বলি ভোল্টেজ রেগুলেশন। তাইলে কি আমাদের এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন হচ্ছে কোন একটা মেশিনে নো লোডে সে যতটুকু ভোল্টেজ দিবে, ফুল লোডে ততটুকু ভোল্টেজ দিলে তো আমরা খুশি। আমরা তো চাই না যে নো লোডে পাইলাম 100 ভোল্ট, লোড দিলাম ভোল্টেজ হয়ে গেছে 10 ভোল্ট। তার মানে কি মেশিনটা ভালো না? লোড না দিলে সে হাই পারফরমেন্স, কিন্তু আমি তো লোড না দিয়ে মেশিনটার ইউজ করবো না, আমি তো মেশিন ইউজ করি লোড দিয়ে, তাই না? তাহলে ভোল্টেজ রেগুলেশন কি? যত কম তত ভালো, কারণ ভোল্টেজ রেগুলেশন কম মানে কি নো লোড থেকে ফুল লোডে ভোল্টেজের চেঞ্জও কম, তাই না? তো ভোল্টেজ রেগুলেশন বের করার ফর্মুলা কি? ভি নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড ইন্টু 100। তাহলে এটা পার্সেন্ট আকারে আমরা ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। ঠিক একইভাবে ট্রান্সফরমারের যেহেতু একটা ইনপুট আছে একটা আউটপুট আছে, ট্রান্সফরমার ক্ষেত্রেও আমরা কি ভোল্টেজ রেগুলেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, তুমি শুধু ট্রান্সফরমার না, যে কোনো মেশিনারিজে তুমি ভোল্টেজ রেগুলেশন এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা, যে কোনো সার্কিটে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা। এটাই যদি আমি ট্রান্সফরমার ক্ষেত্রে নিয়ে যাই তাহলে দেখো এই ট্রান্সফরমার যদি কোনো লোড না থাকে, Z2 নাই, তার মানে কি প্রাইমারিতে যে ভোল্টেজ দিছো সেটাই তো V2 প্রাইম হয়ে গেছে, তাই না? এখানে তো কোনো ড্রপ হবে না, এই ভোল্টেজটাই সেকেন্ডারিতে পাবা। তাহলে নো লোড ভোল্টেজ কি হবে? V2 প্রাইম কি হবে নো লোড অবস্থায়? নো লোড অবস্থায় এখানে তুমি ভোল্টেজ পাবা V1 পরিমাণ। তাহলে এখানে কি লিখে দিছো? ভি নো লোড সমান V1। আর ফুল লোডে কতটুকু ভোল্টেজ পাবা? ফুল লোডে এখানে যে ভোল্টেজ পাবা সেটা কি V2 প্রাইম। V2 প্রাইম লোড কতটুকু হবে? V1 থেকে এখানে ড্রপটা বাদ দিতে হবে, তারপরে যে ভোল্টেজ পাবা সেটা কি V2 প্রাইম লোড। তাহলে দুইটা ভোল্টেজ পেয়ে গেছো, এবার এই দুইটাকে এই ফর্মুলা দিয়ে তুমি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন বের করতে পারো। তো ভোল্টেজ রেগুলেশন দেখা যায় যদি রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোড হয় ভোল্টেজ রেগুলেশনের মান হয় পজিটিভ, আর যদি ক্যাপাসিটিভ লোড হয় ভোল্টেজ রেগুলেশনের মান হয় নেগেটিভ। আর ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত আমার ভালো। তো পারফরমেন্স মেজার করার এইটা একটা মানদণ্ড ভোল্টেজ রেগুলেশন। আরেকটা মানদণ্ড হচ্ছে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। ভোল্টেজ রেগুলেশনের কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করছিলাম ক্লাসে, এগুলো এখান থেকে দেখতে পারো। আরেকটা মানদণ্ড হচ্ছে এফিসিয়েন্সি। যে কোনো মেশিনের এফিসিয়েন্সি ফর্মুলা কি? তার আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তো ইনপুট পাওয়ার ট্রান্সফরমারে আমি যদি, আমার কাছে যদি একটা ওয়াট মিটার থাকে তাহলে তো আমার আর এত কিছু হিসাব করা দরকার নেই, আমরা ইজিলি পাচ্ছি। ইনপুটে মাপলাম মাপলাম ওয়াট মিটার দিয়ে কত পাওয়ার, আউটপুটে মাপলাম কত পাওয়ার, একটা একটা ভাগ দিয়ে দিলাম, business পেয়ে গেলাম। এখন আমি সরাসরি ওয়াট মিটার নাই ডিরেক্ট মেজার করতে পারতেছি না, আমি কিছু ডেটা জানি, ডেটা শিটে লেখা আছে যে এই ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার এত, কোরে লস হয় এত, কপারে লস হয় এত, তাহলে আমি কি করব? তখন আমি ইনপুট পাওয়ার বের করার জন্য আমার কাছে যদি মিটার না থাকে আমি আউটপুটে যা পেলাম তার সাথে কি কোর লস আর কপার লস যোগ করে দিব। তাহলে এটাই হয়ে যাবে তখন ইনপুট পাওয়ার। তখন দক্ষতার ফর্মুলা কি? আউটপুট বাই আউটপুট প্লাস লস। আউটপুট প্লাস লস মানেই হচ্ছে ইনপুট। আউটপুটে যে পাওয়ারটা আসে সেটা কিভাবে আসে? ইনপুট থেকে কিছু পাওয়ার লস হয়ে আউটপুটে আসে, তাহলে আউটপুটের সাথে লস যোগ করলে আমরা ইনপুট পাই। তো ট্রান্সফরমার একটা টার্ম হচ্ছে এফিসিয়েন্সি। তো যে কোনো মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে যত বেশি তত ভালো, কারণ এফিসিয়েন্সি যদি বেশি হয় তার মানে কি তার দক্ষতা বেশি, এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে কি এফিসিয়েন্সির মান যাতে 1 হয়। আমি ইনপুটে যা দেই আউটপুটে যাতে তাই পাওয়ার পাই, কোনো যাতে লস না হয়। এই জন্য এফিসিয়েন্সি টার্ম থেকে আমরা কি ওই ট্রান্সফরমার সম্বন্ধে একটা আইডিয়া পাই। আরেকটা টার্ম যেটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের কপার লস এবং কোর লস এই দুইটার ক্ষেত্রে আমরা ইউজ করছি, সেটা হচ্ছে ট্রান্সফরমার যেই লোডেই চলুক না কেন, নো লোডে থাকুক ফুল লোডে থাকুক শর্ট সার্কিট থাকুক, ঠিক আছে, শর্ট সার্কিটে আমরা আপাতত ওমিট করি যেহেতু শর্ট সার্কিটে আমরা ফুল কারেন্টটা সাপ্লাই দেই না। ট্রান্সফরমার নো লোডে থাকুক আর ফুল লোড থাকুক,
যে কোনো লোডে তার কপার লস সমান, কোর লস সমান থাকবে। আমি যেই পরিমাণ লোডই ট্রান্সফরমারে কানেক্ট করি না কেন, তার কোর লস কি থাকবে? একই থাকবে। কারণ কোর লস কিসের উপর ডিপেন্ড? কারেন্টের উপর ডিপেন্ড না। আমি যখন লোড চেঞ্জ করি তখন কারেন্ট চেঞ্জ হয়। কোর লস ডিপেন্ড করে ভোল্টেজের উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। তো ফ্রিকোয়েন্সি টু সোর্স এমনি কনস্ট্যান্ট। আর নো লোড থেকে ফুল লোডে যখন ট্রান্সফরমার যায়, তার সাপ্লাই ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না। এই জন্য তার কোর লসটা সবসময় সমান থাকে। কিন্তু কপার লস তো কারেন্টের সাথে সমানুপাতিক। কপার লস হচ্ছে I²। তার মানে আমি যদি ট্রান্সফরমারে 1 কিলোওয়াট লোড কানেক্ট করি, তার যতটুকু কপার লস হবে, আমি যদি 2 কিলোওয়াট লোড কানেক্ট করি, কপার লস বেড়ে যাবে। কারণ কপার লস বাড়বে কেন? তুমি 2 কিলোওয়াট লোড যখন কারেন্ট কানেক্ট করছো তখন কারেন্ট বেশি ফ্লো হয়েছে। কারণ ভোল্টেজ তো ফিক্সড, ভোল্টেজ তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এক্সট্রা পাওয়ারটা জন্য দায়ী কে? কারেন্টটা। তাহলে কারেন্ট যখন বাড়ছে, এই কারেন্টটা তো ট্রান্সফরমার ভিতর দিয়ে আসছে। ভিতর দিয়ে আসার সময় সে কি করে ফেলছে? I² লস করে ফেলছে। তার মানে ট্রান্সফরমারের কপার লস লোড টু লোড ভেরি করে। তো তার মানে যদি আমি ফুল লোডে ট্রান্সফরমার ইউজ করি, যতটুকু কপার লস হবে, হাফ লোডে করলে কি ততটুকু কপার লস হবে? কপার লস কমে যাবে না? এই জন্য এইটাকে বের করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর মানে হচ্ছে আই লোড বাই আই রেটেড এক্স। এই এক্স টার্মটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ট্রান্সফরমারে যদি আমার কারেন্ট, লোড যদি আমার ডাবল হয়ে যায়, ঠিক আছে, লোড এখন যা আছে তার ডাবল হয়ে গেছে, তাহলে কপার লস 4 গুণ হয়ে যাবে। কারণ কপার লসের ফর্মুলা কি? স্কোয়ার, কারেন্টের স্কোয়ার। তো লোড ডাবল হয়েছে মানে কি? কারেন্ট ডাবল হয়েছে। তাহলে কারেন্ট ডাবল হলে পাওয়ার কি হবে? 2 এর স্কোয়ার, পাওয়ার 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে। তো কারেন্ট 3 গুণ হলে পাওয়ার 9 গুণ হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার লসটা 9 গুণ হয়ে যাবে। এই জন্য এটাকে সহজে প্রকাশ করার জন্য আমরা একটা টার্ম নিয়ে আসছি, এটা হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর হচ্ছে কি? লোড কারেন্ট বাই রেটেড কারেন্ট। এটা করলে কি পাওয়া যায়? এটা করলে আমরা এক্স এর মান থেকে বুঝতে পারি ট্রান্সফরমার যে লোডটা এখন আছে সেটা ফুল লোডের কতটুকু। মনে করো ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 10 এম্পিয়ার, এখন কারেন্ট যাচ্ছে 5 এম্পিয়ার। তার মানে কি? ট্রান্সফরমার এখন হাফ লোডে চলতেছে। তাহলে এক্স এর মান দেখে আমরা বুঝতে পারি কানেক্টেড লোডটা ফুল লোডের কত অংশ। তাহলে লোড যদি হাফ হয়, তাহলে কপার লস কি হবে? 4 গুণ কমে যাবে। লোড যদি ডাবল হয়, কপার লস 4 গুণ বেড়ে যাবে। তো এক্স এর মান দিয়ে আমরা কি করতে পারি? ফর্মুলাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। তাহলে আমাদের এক্স এর মান জানা থাকলে কি হয়? আমাদের আর বারবার হিসাব করতে হয় না যে কপার লস কারেন্ট দ্বিগুণ হয়েছে, কপার লস 4 গুণ হবে। এটা আলাদা করে হিসাব করে বসাইতে হয় না। এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা কি করতে পারি? যদি লোড কারেন্ট অর্ধেক হয়ে যায়, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার তো অর্ধেকই হবে, তাই না? আউটপুট পাওয়ার অর্ধেক হবে। কিন্তু কারেন্ট কি হয়ে যাবে? কারেন্ট তো আর অর্ধেক হবে না, কারেন্ট 1/4 হবে, এই জন্য স্কোয়ার। তাইলে লোড কারেন্ট যদি ডাবল হয়, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার তো ডাবল হবে। কারণ পাওয়ারের ফর্মুলা তো আর কারেন্টের স্কোয়ার নাই। কারেন্ট ডাবল হলে পাওয়ার ডাবল। ঠিক আছে। কিন্তু পাওয়ার যে লস, কপার যে লস, সেটা কি হবে? সেইখানে আবার স্কোয়ার আছে কারেন্টের। তো এই ফর্মুলাটাকে আমরা আমরা যাতে বারবার আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রবলেম না হয়, এই জন্য আমরা নিজেরাই একটা টার্ম বানিয়ে নিয়েছি, যেটার নাম দিয়েছি আমরা এক্স। ঠিক আছে। তো এক্স ইউজ করে এই ফর্মুলাটা যদি আমি মনে রাখি এবং এক্সটা যদি আমি আগে বের করে নিই, তাহলে আমি কি বিভিন্ন লোডের জন্য ট্রান্সফরমার এফিসিয়েন্সি বের করতে পারবো। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কোন একটা ফিক্সড টার্ম না। তুমি যদি লোড চেঞ্জ করো, তার এফিসিয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। লোড বাড়াইলে সবসময় তার এফিসিয়েন্সি বাড়বে এমনও না, লোড কমাইলে এফিসিয়েন্সি কমবে এমনও না। ঠিক আছে। তাহলে ট্রান্সফার এফিসিয়েন্সি তার লোডের সাথে ভেরি করবে। যেহেতু এক্স উপরেও আছে নিচেও আছে, তাহলে তুমি বলতে পারবা না যে হ্যাঁ আমি এক্স এর মান বাড়াই দিলাম, এফিসিয়েন্সি বেড়ে যাবে, এক্স এর মান কমে দিলাম, এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে এটার একটা ভ্যারিং নেচার থাকবে, কখনো সে বাড়তে থাকবে, কখনো সে কমতে থাকবে। তার মানে এমন একটা পজিশন থাকবে যেই পজিশনে কি হবে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে। তো ট্রান্সফরমার যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চলে, তখন কি হয়? তখন আমরা ডিরাইভ করে দেখতে পারি ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে থাকলে তার কোর লসটা আর কপার লসটা, এই দুইটা টার্ম সমান হয়ে যায়। তার মানে ট্রান্সফরমারে তখন কতটুকু কপার লস হয়, তার কোর লসের সমান যদি আমরা কপার লস করি, তখন ট্রান্সফরমারটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চলে। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যে ফর্মুলা, আমরা যে এখানে যে এটার ফর্মুলা দেখতেছি, সেইখানে কোর লস আর কপার লস এই দুইটা টার্মকে আমি যদি সমান করে দিই, তাহলে আমি কি লিখতে পারি? এক্স ভিটো আইটো কস থিটা, এক্স ভিটো আইটো কস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কোর লস, এই দুইটা একসাথে, যেহেতু দুইটাই সমান। আবার 2 ইন্টু কপার লস, দুইটাই সমান করে লিখতে পারি। তাহলে ফাইনালি আমার ফর্মুলাটা কি হয়ে যায়? এক্স ভিটো আইটো কস থিটা, এক্স ভিটো আইটো কস থিটা প্লাস 2 ইন্টু কোর লস, অথবা প্লাস 2 ইন্টু কপার লস। এইটা করে আমরা কি পাই? ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত।
ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জানা থাকলে আমরা কি বুঝতে পারি, এই ট্রান্সফরমার তো বিভিন্ন লোডে চলতে পারবে, তাই না? কতটুকু লোড দিলে সে আমাকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিবে, তার মানে তার ভিতর লসটা সর্বনিম্ন হবে। কারণ কোর লস কমানোর তো আমার ট্রান্সফরমারে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি ফিক্স রেখে কোনো উপায় নেই, কোর লস তো তার মধ্যে হবেই। আর যেহেতু এর মধ্যে কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে কপার লস হবে, তাহলে কপার লস আর কোর লস দুইটা যখন সমান, তখনই আমার কি ট্রান্সফরমারটা হাইয়েস্ট এফিসিয়েন্সিতে রান করবে। ঠিক আছে, এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি টার্মটা আমরা দেখছি, এবং এটা ডিরাইভেশন আমরা দেখি না, জাস্ট এই থিওরিটাই দেখলেই হবে আর কি। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সির একটা কার্ভ আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারে এক্স এর মানের সাথে এফিসিয়েন্সির কার্ভ। তো আমরা যে বলছি এক্স উপরেও আছে নিচেও আছে, তার মানে কি এক্স এর মান বাড়তে থাকলে এফিসিয়েন্সি কখনো বাড়বে, আবার এক্স এর মান বাড়তে থাকলে এফিসিয়েন্সি কমবে। তার মানে মাঝখানে একটা লিমিট থাকবে, যেই পয়েন্টে গিয়ে কি হয়ে যাবে, এফিসিয়েন্সি হাইয়েস্ট হবে। তার মানে এক্স এর একটা নির্দিষ্ট মান এফিসিয়েন্সি হাইয়েস্ট হবে, সেই যে হাইয়েস্ট পয়েন্ট, পিক পয়েন্ট, সেটাকে আমরা কি বলতেছি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটা আবার পারফেক্টর সাথে ভেরি করে। আমি যদি পারফেক্টর চেঞ্জ করি, দেখা যায় কার্ভটা আর এই ওয়েতে ফলো করে না, ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যায়, কার্ভটা উপরের দিকে চলে যায়, আরেকটু উপরে চলে যায়, আরেকটু উপরে চলে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কোনো ফিক্সড টার্ম না, এটা লোডের সাথে চেঞ্জ হয়, আবার এটা পারফেক্টরের সাথে চেঞ্জ হয়। আমি যদি ইন্ডাকটিভ লোড দেই, তার এফিসিয়েন্সি কার্ভ যেমন হবে, সেম লোডে ক্যাপাসিটিভ লোড দিলে এফিসিয়েন্সি কার্ভ ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো এফিসিয়েন্সির একটা ম্যাথ আমরা এখানে দেখছিলাম। এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে একবার আমরা ম্যাথটা করছি এক্স এর মান ছাড়া, মানে রেটেড লোডে, এই জন্য এখানে ফর্মুলায় কোনো এক্স টেক্স নাই। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা হাফ লোডে করছি, এই জন্য দেখো এক্স এর মান হাফ। ঠিক আছে, আমরা বলে দিয়েছি হাফ লোডে চলতেছে, তাহলে হাফ লোডে চললে কোথায় কোথায় ইম্প্যাক্ট হবে। ট্রান্সফরমার যদি হাফ লোডে চলে, কোথায় কোথায় ইম্প্যাক্ট হয়েছে। হাফ লোড মানে কি, আউটপুট পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তাহলে দেখো আউটপুট পাওয়ার সাথে 0.5 গুণ, আউটপুট পাওয়ার অর্ধেক হয়ে গেছে। আর কোর লস তো হাফ লোডে চেঞ্জ হবে না, সব লোডে সেম, এই জন্য সমান আছে, তাই না? আর কপার লস কি হয়ে যাবে, হাফ লোডে কপার লস কি অর্ধেক হবে? যেহেতু কারেন্ট স্কোয়ার, কপার লস তো অর্ধেক না, কপার লস হয়ে গেছে অর্ধেকের স্কোয়ার, তার মানে কপার লস হয়ে গেছে 1/4। ঠিক আছে, 0.5 স্কোয়ার মানে তুমি করে দেখো 1/4। তাহলে আমরা কি করলাম, প্রথমে ফুল লোডে ক্যালকুলেট করে দেখলাম এফিসিয়েন্সি আসছে কত, 97.46%। আবার হাফ লোডে যখন করলাম তখন এফিসিয়েন্সি কি হয়ে গেছে, 97.74%। তার মানে এই ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা কি দেখলাম, লোড যখন অর্ধেক করলাম এফিসিয়েন্সি কি হয়ে গেছে, সামান্য একটু বাড়ছে, তাই না? তার মানে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যখন হাফ লোডে অপারেট করব, তখন কি হবে, এফিসিয়েন্সি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হবে না, সামান্য একটু এফিসিয়েন্সি চেঞ্জ হবে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত পাবো সেটাও দেখো, এই ট্রান্সফরমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিও দেখো, বিশেষ একটা চেঞ্জ নাই, সামান্য একটু চেঞ্জ। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার ফর্মুলা কি, হাফ লোড যেহেতু, এখানে তুমি হাফ হাফ দিতে পারো, যে কত লোডে এখানে তুমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবা সেটাকে বের করে নিলা, এক্স এর মান কত, 0.598। কিভাবে আসছে, রুট ওভার কোর লস বাই ফুল লোডে কপার লস, করে তুমি এক্স এর মান পাইলা। এটা কিসের এক্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বাইর করার জন্য এক্স। এটা কখনকার এক্স, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বাইর করার জন্য এক্স। এখন তুমি এই ফর্মুলায় বসাই দাও ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর্মুলা। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর্মুলা কি, নিচে কি নাই, কোরলস কপারলস আলাদা আলাদা নেই, যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কোরলস আর কপারলস দুইটাই সমান হয়, দুইটাকে একসাথে করে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু কোরলস। এটা করার পরে আমরা কি পেয়ে গেলাম, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো তুমি ট্রান্সফরমারের ফুল লোড এফিসিয়েন্সি ছিল 97.46, হাফ লোডে 97.74, আর 0.598 পরিমাণ লোডে এফিসিয়েন্সি কত হচ্ছে, 97.77। তার মানে আমরা বুঝতে পারলাম ট্রান্সফরমারের ইফিসিয়েন্সির যে কার্ভ, এই যে কার্ভ, এটা কি না, এই কার্ভটা খুবই হাইলি চেঞ্জিং না। তার মানে এটার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে কি নাই, বিশেষ পরিবর্তন নাই। ইন জেনারেল ট্রান্সফরমারের এফিসিয়েন্সি যদি একসাথে কার্ভ দেখো, অনেক বেশি পরিমাণ চেঞ্জ হয় না, এমন হয় না যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, সেটা তুমি যদি হাফ লোডে চালাও, তার থেকে ফুল লোডে গেলা, ম্যাক্সিমাম গেলা, এমন হয় না যে এফিসিয়েন্সি এখন 50, কিছুক্ষণ পরে 70, কিছুক্ষণ পরে 95। বিশাল রেঞ্জে তার এফিসিয়েন্সিটা ভ্যারি করে না। সেটা আমরা কোত্থেকে দেখতে পাই, এই ম্যাথের ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ম্যাথটা একটু প্র্যাকটিস করবা, এই ম্যাথটা তুমি এখান থেকে বুঝে বুঝে করলে এটা আর অন্য বই থেকে আশা করি প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, এক্স দিয়ে এখানে যে কয়েকটা ম্যাথ আছে, আর প্র্যাকটিস তো করতে পারো, এগুলা এখন বলে লাভ নাই, এই প্র্যাকটিস গুলা, এগুলা হচ্ছে সেমিস্টারের শুরু থেকে এই প্র্যাকটিস করার প্রয়োজন ছিল আর কি। এখন যদি করতে চাও তাহলে বইয়ের এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে হবে।